হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি 47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কঙ্গনা রানাউত এবং স্মৃতি ইরানিকে নিয়ে আজকে আলোচনা করব। এবার কঙ্গনা রানাউত এবং স্মৃতি ইরানি কে? এই দুজন কোথা থেকে এসেছে, কি করেছে, কি না করেছে সেটা আপনারা অনেকেই জানেন। তো প্রথমে আমরা স্মৃতি ইরানিকে দিয়ে শুরু করছি, কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি কঙ্গনা রানাউত এবং স্মৃতি ইরানির মধ্যে কম্পিটিশন চলছে, মানে কে কত বাজে বক্তব্য দিতে পারবে বিজেপির তরফ থেকে, সেই নিয়ে কিন্তু একটা খেলা চলছে, মানে কম্পিটিশন চলছে কে কার চেয়ে বেশি পরিমাণে কিন্তু মানে বাজে বয়ান দিতে পারবে। প্রথমে আমরা স্মৃতি ইরানির কথা নিয়ে আসি। স্মৃতি ইরানি আমার জন্মের পূর্বে তিনি একটা সিরিয়াল করেছে। সেই সিরিয়ালটা আমাদের মানে যারা এলিট ক্লাস রয়েছে ২০০০ সালের কাছাকাছি, তো কারো বাড়িতে এরকম টিভি ছিল না। তো সেক্ষেত্রে যারা এলিট ক্লাস ছিল, মানে হাই-ফাই ফ্যামিলি ছিল, তাদের কাছে টিভি ছিল। তো তারা দেখতো সেই সময় একটা সিরিয়াল, যার সিরিয়ালটার নাম ছিল সাস ভি কভি বহু থি। তো সেই সিরিয়ালে তার ডেবিউ হয় ২০০০ সাল নাগাদ। এটা গুগলের মানে ইনফরমেশন অনুযায়ী আমি গুগলে দেখলাম। তো সেখানে, কারণ আমি এই সিরিয়াল দেখিনি, ২০০০ সালে আমার জন্ম হয়নি। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ২০০০ সালে একটা হচ্ছে সিরিয়াল বেরিয়েছিল 'সাস ভি কভি বহু থি'। তো সেখানে তিনি ডেবিউ করেন স্মৃতি ইরানি, যে সামনে যে দেখতে পাচ্ছেন চশমা পরা মহিলাটা, এই পাশের সুন্দর মহিলাটা চশমা পরা মহিলাটি, যাকে দেখছেন, যারা স্মৃতি ইরানি যার নাম। ওকে, আপনারা অনেকেই জানেন তিনি আমেঠি থেকে কিন্তু সাংসদ ছিলেন একসময়। রাহুল গান্ধীকে হারিয়েছেন, সেরকম একটা তার মানে তার হাবভাব রয়েছে। তিনি রাহুল গান্ধীকে একবার হারিয়েছিলেন আমেঠি থেকে ২০১৯-এ। সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু তিনি একটা উদ্ভব ঘটেছে তার পলিটিক্স এর মধ্যে। এবার আমরা মেইন জায়গায় যাই। সেখান থেকে তার উদ্ভব, তিনি একসময় একজন মানে মডেল ছিলেন। সেখান থেকে তিনি স্মিথ ইরানি উঠে আসে। একসময় গিয়ে তিনি একটা পার্টির সাথে যুক্ত হয়েছেন, সেটা হচ্ছে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। তো সেখান থেকে তার উদ্ভব হয়, এবং তার সবচেয়ে বেশি উদ্ভব যখন ঘটে সেই জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যখন ২০১৯-এ তিনি আমেঠি থেকে রাহুল গান্ধীকে হারান এবং আমেঠি থেকে এমপি নির্বাচিত হন। এরপর থেকে স্মৃতি ইরানি বেশি কিছু মানে লাইমলাইটে থাকার জন্য কিন্তু মানে তার কাজকর্মের দিক থেকে তিনি লাইমলাইটে থাকতেন না। তিনি বেসিক্যালি লাইমলাইটে থাকতেন সেটা হচ্ছে গান্ধী পরিবারকে গালাগালি করে। গান্ধী পরিবারকে যখন তিনি গালাগালি করতেন, সেটা সোনিয়া গান্ধী হোক কিংবা রাহুল গান্ধী হোক, পাপ্পু থেকে শুরু করে সবকিছু বলার থেকে শুরু করে সবকিছুর থেকে কিন্তু তিনি লাইমলাইটে থাকার জন্য একটা জিনিসই মানে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা লাইমলাইট, সেটা হচ্ছে গান্ধী পরিবারকে আমরা গালাগালি করব। তো গান্ধী পরিবারকে গালাগালি করে একসময় এমন হয়েছে যে একসময় গিয়ে কি হয়েছিল, যখন রাহুল গান্ধী যখন সংসদ চলে গিয়েছিল, তিনি মানে তার সাংসদ যে রয়েছে, এমপি যে তার একটা তার মধ্যে তাকে যখন একটা একটা অপবাদের মধ্যে ফাঁসানো হয়, সেখানে তাকে সেখান থেকে কি করা, পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় এবং পার্লামেন্টে কি করা হয়, তাকে মানে নিষ্কাশিত করা হয়। সেই সময় কি করা হচ্ছে, যেহেতু একজন পার্লামেন্টে সাংসদ রয়েছেন, তো সাংসদের কাছে নিজের সরকারি বাংলা থাকে, তো সেই সরকারি বাংলায় তখন তাকে ছাড়তে হয়, যখন তিনি সাংসদ ছিলেন না। বাস এই সাংসদ যখন তিনি ছিলেন না, সেই সময় ছাড়ার সময় তিনি অনেক কিছু বলেছিলেন। মানে এই স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে প্রচুর কথাবার্তা বলেছিলেন যে এরকম মানে প্রচুর ট্রোল করেছে। একসময় রাহুল গান্ধীকে কম ট্রোল করেনি। বিজেপির যে আইটি সেল রয়েছে, সে অমিত মালভিয়া থেকে শুরু করে, যিনি আইটি মিনিস্টার বলবো না, আইটি সেলের হচ্ছে হেড যিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কিন্তু প্রচুর পরিমাণে ট্রোল করেছে। এবার ঘটনা ঘটেছে যেটা, সেটা হচ্ছে একসময় তিনি এইচআরডি মিনিস্টার ছিলেন। ওকে? এইচআরডি মিনিস্ট্রি তাকে দেওয়া হয়। বিজেপি তিনি খুব ক্লোজ, অমিত শাহর প্রচন্ড মানে ক্লোজ একজন যিনি, সেটা হচ্ছে বেসিক্যালি স্মৃতি ইরানি। তো এবার সেখান থেকে দাঁড়িয়ে কি হয়, এবার যেহেতু তিনি লাইমলাইটে, সংসদের মধ্যে প্রচুর পরিমাণে মানে উত্তালভাবে মানে সংসদ কাঁপানোর মতো একটা মানে কথাবার্তা বলতেন তিনি। একসময় রাহুল গান্ধীর সাথে তার এইজন্য ঝগড়া লেগেছিল যে রাহুল গান্ধী নাকি তাকে চোখ মেরেছে। তো মানে ওই যে একসময় একবার দেখবেন মিম বেরিয়েছে যে মাফি মাঙ্গো রাহুল গান্ধী। তো এই মিমটা ইনারই। ওকে? তো সেখান থেকে দাঁড়িয়ে ইনি অ্যাকচুয়ালি মানে বিজেপির থেকে দাঁড়িয়ে তিনি শুধুমাত্র চিল্লাহাল্লা করার জন্যই তাকে রাখা হয়েছিল। এইচআরডি মিনিস্ট্রি যখন তার কাছে ছিল, একসময় তার মানে ডিগ্রি নিয়ে কিন্তু একসময় প্রচুর পরিমাণে কথা উঠেছে, এবং পরবর্তীকালে যখন দেখা যায় ইনি হচ্ছে যে যখন বলছিলেন যে আমার কাছে সম্পত্তি নাই, এই নাই, ওই নাই, ওই নাই। সেই সময় দেখা গেছিল যে তার নিজের মেয়ে গোয়াতে একটা বার খুলেছিল। তো তিনি বলছেন, "না, এটা আমার মেয়ে নয়, আমার বার নয়, এই নয়, এই নয়, আমার মেয়ের বার নয় সেটা।" সেই বিষয় নিয়ে পলিটিশিয়ানরা কি করে, সে না করে, সে আমরা অনেকেই জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ২০২৪-এ যখন তিনি আমেঠি থেকে লড়তে গিয়েছিলেন, তখন রাহুল গান্ধীকে ডাইরেক্ট বলেছিলেন যে রাহুল গান্ধী যাতে আমেঠি থেকে লড়ে, এবং ২০১৯-এ তিনি যেভাবে হারিয়েছিলেন, তো সেভাবে তিনি হারাবেন আমেঠি থেকে। কিন্তু সেখান থেকে দাঁড়ায় না, সেখান থেকে অন্যজনকে দাঁড়া করানো হয়, যে হচ্ছে রাজীব গান্ধীর পিএ ছিল একসময়। তাকে সেখান থেকে দাঁড়া করানো হয় এবং সে কিন্তু স্মৃতি ইরানিকে হারিয়ে দেয়। ওকে? এবার কংগ্রেস যেহেতু আমেঠি থেকে জিতেছে, স্মৃতি ইরানি হেরে গেছে, সুতরাং তিনি পার্লামেন্টে নেই। এবার তিনি মাঝখান থেকে নেই। এবার মাঝখান থেকে যেহেতু নেই, তিনি এখন লাইমলাইটের বাইরে রয়েছে। এখন নেতাদের কিন্তু লাইমলাইটের বাইরে থাকা মানে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। যে নেতারা একসময় যে চারদিকে ক্যামেরা, চারদিকে লোকজন, সারাক্ষণ বাড়িতে লোক আসছে, এ আসছে, ওই আসছে, ঠিকাদার আসছে, কিংবা সেখান থেকে বড় মানে কোম্পানির মালিক আসছে, কথা বলছে, এই করছে, ওই করছে।
এখন যেহেতু তিনি লাইমলাইটের বাইরে তিনি হেরেও গিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি লাইমলাইটের বাইরে রয়েছে অনেকদিন ধরে। এবার লাইমলাইটের বাইরে যেহেতু রয়েছে, তিনি লাইমলাইটে আসার চেষ্টা করবে। এবার লাইমলাইটে আসার চেষ্টা করে এইভাবে করেছে তিনি, যে একটা পডকাস্ট চলছিল, সেই পডকাস্টের মধ্যে এসে কিন্তু তিনি সেখানে হচ্ছে বয়ান দেয়। কি বয়ান দেয়? সেখানে বয়ান দেয় যে রাহুল গান্ধী অনেক চেঞ্জ হয়েছে। মানে একসময় যেই রাহুল গান্ধীকে জল খেয়ে, খেয়ে তিনি গালাগালি করতেন, উল্টাপাল্টা বলতেন। আজকে গিয়ে কি করছে? সেই রাহুল গান্ধীকে কিন্তু কি করেছে? তিনি বলছেন যে রাহুল গান্ধী অনেক চেঞ্জ হয়ে গেছে। রাহুল গান্ধী পলিটিশিয়ান হিসেবে অনেক মানে উঁচু পর্যায়ে চলে গেছে। এখন মানে প্রচুর পরিমাণে ইয়ে করছে। মানে ঘুরে ফিরে কি করছে? তিনি লাইমলাইটে আসার চেষ্টা করছেন। এবার লাইমলাইটে আসার যখন চেষ্টা করছে, তখন সকলেই মনে, মনে ভাবছে যে এবার হচ্ছে হয়তো স্মৃতি ইরানিকে কোথা থেকে তো সিট দিতে হবে। কারণ মনে করা হচ্ছে, যেটা হচ্ছে ভিতর মহলে একটা গরম গল্প চলছে। সেই গল্পটা যেটা রয়েছে, সেই গল্পটা হচ্ছে দিল্লির বিধানসভা ইলেকশনে কিন্তু তাকে সিট দিতে পারে। ওকে? এছাড়াও যে বিজেপির যে প্রদেশ অধ্যক্ষ রয়েছে কিংবা বিজেপির যে রাষ্ট্রীয় অধ্যক্ষ রয়েছে, সেই অধ্যক্ষের কিন্তু একটা লড়াই চলছে। কি হবে? আগে জেপি নাড্ডা ছিল এবং পরবর্তীকালে কি হবে সেটা নিয়ে কিন্তু একটা মানে জল ঘোলার বিষয় চলছে। সেই জল ঘোলার বিষয় থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের মধ্যে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কি স্মৃতি ইরানি কি সেখানে একটা বড়সড় পদ পেতে পারবে কি পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু কারণ তিনি হচ্ছে যবে থেকে এমপি ইলেকশন হয়েছে তবে থেকে কিন্তু তিনি লাইমলাইটের বাইরে। তিনি হচ্ছে সেই পডকাস্টের মধ্যে বলেছেন যে, "একসময় তো অটল বিহারী বাজপেয়ীও হেরে গিয়েছিল। তো আমি হেরেছি তো কি হয়েছে? আমি আবার ফিরে আসবো।" সেটা একটা লাইমলাইটের ব্যাপার রয়েছে। সেই লাইমলাইটে তিনি বাইরে থাকতে চাচ্ছেন না এবং ভিতরে আসার চেষ্টা করছে। যেহেতু এবার বিজেপি নিজের সরকার গঠন করেছে, যেহেতু মোদি 3.0 শুরু হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মৃতি ইরানি যেহেতু নেই, তো পার্লামেন্টে তো হাল্লা করার জন্য একজনকে দরকার হবে। সেই হাল্লা করার জন্য কিন্তু উঠিয়ে নিয়ে আসা হয়েছে আরেকজন ব্যক্তিকে। তার নাম হচ্ছে কঙ্গনা রানাউত। যিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে কিন্তু ভোটে জিতে এসেছেন। ওকে? এবার কঙ্গনা রানাউতের বয়ানবাজি অনেক পূর্ব থেকে। অনেক পূর্ব থেকে বলতে আজ থেকে ৪-৫ বছরের পূর্বে কিন্তু সেখান থেকে তার বয়ানবাজি শুরু হয়। কারণ যখন তাকে হচ্ছে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছিল, জেড প্লাস সিকিউরিটি দেওয়ার পরে মানে একজন তিনি বড়সড় কেউ না, তারপরেও তাকে কিন্তু জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছে। এছাড়াও তিনি যখনই আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন মানে বড়, বড় যেগুলা নেপোটিজম যে রয়েছে, যে মানে বাবা রয়েছে কিংবা তার পরবর্তীকালে তার ছেলে পেয়েছে কিংবা ভাই, ভাঞ্জা, ভাতিজা এইসব জিনিস, এইসব লোকগুলোকে বলিউডে প্রমোট করা হয়। সেক্ষেত্রে কিন্তু কঙ্গনা রানাউত প্রচুর পরিমাণে কিন্তু মানে চিল্লা-হাল্লা করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু তার উপর মানে তিনি বিভিন্ন জনের উপর মানে আরোপ করেছিলেন যে এ কাজ দিচ্ছে না, ও কাজ দিচ্ছে না। সেখান থেকে কিন্তু তার উদ্ভব হয় এবং পরবর্তীকালে তিনি যখন বিজেপিতে যুক্ত হয়, বিজেপি কিন্তু ২০২৪ সালে হিমাচলের মান্ডি থেকে তাকে নির্বাচিত করেন। ওকে? মানে তাকে সেখান থেকে কিন্তু টিকিট দেওয়া হয়। কারণ হচ্ছে এই কঙ্গনা রানাউত কিন্তু পূর্ব থেকেই কিন্তু একবারে ডাইরেক্ট বিজেপির সাথে যুক্ত ছিল। এবার পরবর্তীকালে কি দেখা যায় যে একসময় যে স্মৃতি ইরানি যে রাহুল গান্ধীকে জল খেয়ে, খেয়ে হচ্ছে গালাগালি করত। এখন সেই জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউত যেহেতু সেই জায়গাটা নিয়ে নিয়েছে, সুতরাং এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে মানে পুরোপুরিভাবে মানে জল খেয়ে, খেয়ে হচ্ছে কঙ্গনা রানাউত কি করছে? বিজে বি রা সরি ভুল বলছি। মানে হচ্ছে রাহুল গান্ধীকে প্রচুর পরিমাণে কিন্তু কি করছে? প্রচুর পরিমাণে গালাগালি দেওয়া শুরু করছে। কয়দিন আগে রাহুল গান্ধীর একটা টুইটারে ফটো শেয়ার করছে। সেই ফটোর মধ্যে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী মুসলিমদের টুপি পরে আছে এবং মানে প্রাপ্য ডিক্লেয়ার করার চেষ্টা করছে ঘুরে ফিরে। মানে চরিত্র হনন করার সৃষ্টি হয়েছে। মানে রাজনীতিতে চরিত্র হনন করা তো একটা খুব বড় বিষয়। কারণ কাউকে যদি তুমি সিধাসিধি ভাবে হারাতে না পারো, সেক্ষেত্রে তোমাকে চরিত্র হনন করতে হবে। যেমন মমতা ব্যানার্জীকে নিয়ে চরিত্র হনন করা হয়। এটা আজ থেকে নয়, বহু বছর থেকে রাজনীতিতে চলে আসছে। পরবর্তীকালে যখন আমরা দেখছি, যখন দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আমরা কোন একটা ব্যক্তি যখন ধীরে, ধীরে উপরে ওঠার চেষ্টা করছে, তাকে কিন্তু তার চরিত্র হনন করা মানে শুরু করে দেয় লোকে। পরবর্তীকালে আমরা যে সব জিনিস দেখতে পাচ্ছি, যেটা কিষানকে নিয়ে কিন্তু কৃষকদের নিয়ে কিন্তু কঙ্গনা রানাউত প্রচুর পরিমাণে উল্টোপাল্টা বলেছে। কিছুদিন আগে, বেশ কিছুদিন বলতে ২-৪ দিন আগে কিন্তু দেখা যেতে পারে যে তার একটা সিনেমা আসছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি। ওকে? ৬ তারিখ নাগাদ, ৬ সেপ্টেম্বর কিংবা কবে যেন একটা রিলিজ রয়েছে, তার রিলিজ ডেট রয়েছে। এবার রিলিজ ডেটের সময় কি দেখা যাচ্ছে? এবার কঙ্গনা রানাউতকে দেখা যাচ্ছে, কঙ্গনা রানাউত সেখানে বলেছে যে কৃষক আন্দোলন যখন হয়েছিল আমাদের দেশে, সেই কৃষকরা রেপিস্ট। সেই কৃষক আন্দোলনের মাঝে কিন্তু কি দেখা যাচ্ছিল যে সেখানে হচ্ছে অনেক লাশ ঝুলছিল, তারা রেপ করেছিল অনেকজনকে। মানে কৃষকদের ডাইরেক্ট একটা রেপিস্ট বলার চেষ্টা করেছে সেখানে। এবার হরিয়ানার নেক্সট ইলেকশন রয়েছে। এবার হরিয়ানা ইলেকশনে বিজেপির মানে হালত একদম খারাপ হয়েছে। আমরা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি। এবার যেহেতু সেখানে কিন্তু ধীরে, ধীরে যেহেতু ওখানে দেখা যাচ্ছে যে বিজেপির অবস্থা খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে থেকে সেখান থেকে কৃষকদের ব্যাপারে কঙ্গনা রানাউত উল্টাপাল্টা বলছে এবং বিজেপি কি করছে? তাকে সাইডলাইন করার চেষ্টা করে। প্রেস রিলিজ করতে হয়েছে। সেখানে বলা হয়েছে যে কঙ্গনা রানাউত যে বয়ানটা দিয়েছে সেটা শুধুমাত্র কঙ্গনা রানাউতের ব্যক্তিগত বয়ান। এর সাথে বিজেপির কোনো মিল নেই। ভালো ব্যাপার, সবকিছু ঠিক চলছিল। এরপরে কঙ্গনা রানাউত কি করে? একটা নির্দিষ্ট পডকাস্টে যায়। পডকাস্টে উল্টাপাল্টা বলার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির এর থেকে লাভের থেকে লোকসান হয়েছে বেশি। কারণ জেপি নাড্ডা তাকে নিজের মানে অফিসে ডেকে সেখানে বোঝানোর চেষ্টা করেছে যে এইসব বয়ানবাজি করলে কিন্তু উল্টো আরো বিজেপির মধ্যেই নষ্ট হবে। কারণ বিজেপিও বুঝে গিয়েছে, অবশ্য বিজেপি আগের থেকে জানতো যে এটা হচ্ছে কঙ্গনা রানাউত কোনো লম্বা রেসের ঘোড়া না। স্মৃতি ইরানি যেমন লম্বা রেসের ঘোড়া ছিল। ওকে? কিন্তু সেক্ষেত্রে কিন্তু কঙ্গনা রানাউত কিন্তু লম্বা রেসের ঘোড়া ছিল না। সেক্ষেত্রে তিনি জানে যে সেটা হচ্ছে কঙ্গনা রানাউত খুব শর্ট টার্ম এর জন্য তিনি পলিটিক্স এ এসেছেন। হয়তো একটু ফেম হবে তার, যেহেতু
পিকচার গুলো যেহেতু মানে ব্লকবাস্টার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ব্লকবাস্টার করার জন্য মানে একটু লোকের সামনে লাইমলাইটে আসার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে পুরো বড়সড় কিন্তু একটা হালচাল সৃষ্টি হয়ে গিয়েছে কংগ্রেসের মধ্যে। ভুল বলছি, বিজেপির মধ্যে। ওকে, কংগ্রেসের মধ্যে না, বিজেপির মধ্যে। কেন বিজেপির মধ্যে হচ্ছে? দেখো, ওই যে সমাজবাদী পার্টির যে হেড রয়েছে, যেটা অখিলেশ যাদব রয়েছে, তিনি কিন্তু টুইটে বারবার বলেছে যে এই যে কাংড়া রানার যে উল্টো পাল্টা যে মানে হচ্ছে বয়ানবাজি করছে, এগুলো সব স্ক্রিপ্টেড বয়ানবাজি। এগুলা হচ্ছে উপর মহল থেকে কিন্তু লিখে পাঠানো হয়েছে। কারণ কি? আমরা দেখেছিলাম যে লোকসভা ইলেকশনে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু ভোটে হেরেছে কিন্তু বিজেপি। ভালো সড়ো মানে যেখানে ৭২ টা সিট ছিল সেখান থেকে দাঁড়িয়ে এসেছে ৩৩ টা সিটের মধ্যে। অর্থাৎ যে উত্তরপ্রদেশে এত কম সিট এসেছে, সেটার জন্য দায়ী কাকে নেওয়া হবে? মানে দায়ী কার উপর চাপানো হবে? ১ম এ যোগী আদিত্যনাথের উপর দায়ী চাপানো হচ্ছিল, কিন্তু যোগী আদিত্যনাথ কিন্তু বারবারই কিন্তু পুরোপুরিভাবে খেলাটা বদলে দিয়েছে। সেখান থেকে কিন্তু চেঞ্জ করতে চায়নি। মানে বলা হচ্ছিল যে যোগী আদিত্যনাথকে সরিয়ে কিন্তু উত্তরপ্রদেশে নতুনভাবে অন্য কাউকে, কেশব প্রসাদ মৌরিয়াকে কিন্তু সেখানে বসানো হবে। কিন্তু সেটা করতে পারেনি বিজেপি। কারণ যোগী আদিত্যনাথ একটা পাওয়ারফুল ব্যক্তি। সেখানে তিনি নিজের মানে ক্ষমতাতে তিনি সেখানে এসপি কে হারিয়ে অর্থাৎ সাপাকে হারিয়ে কিন্তু তিনি সেখানে এসেছেন। এইজন্য বলা হচ্ছে যেহেতু অখিলেশ যাদব টুইটে বলেছে যে এটা সব উপর মহল থেকে স্ক্রিপ্টেড করা হচ্ছে। কেন? কারণ কি? হরিয়ানা ইলেকশনে বিজেপি প্রচুর পরিমাণে হারতে চলেছে। এবার যেহেতু হারতে চলেছে, এবার দোষ কাউকে নিতে হবে। এবার দোষ কার উপর দেওয়া হবে? কঙ্গনা রানাউতের উপর দোষ কিন্তু চাপানোর জন্য কিন্তু এই প্ল্যানটা করা হচ্ছে। যে পরবর্তীকালে যদি হরিয়ানাতে বিজেপি ইলেকশন হেরে যায়, কিন্তু হারার চান্স খুব বেশি। তো কাঙ্গনা রানাউতের উপর কিন্তু সেটা চাপিয়ে দেওয়া হবে, যে বলা হবে যে কাঙ্গনা রানাউত এরকম বয়ানবাজি করেছে কৃষকদের বিরুদ্ধে, তাই কৃষকরা আমাদের ভোট দেয়নি, সেজন্য আমরা এখানে হেরে গিয়েছি। মানে একজনের রাজনীতিতে তো এটাই ঘটনা ঘটে থাকে। একজনের পিঠের উপর বন্দুক রেখে কিন্তু আরেকজন চালিয়ে দেয়। তো সেই জায়গাতে দেখা যাবে যে ভবিষ্যতে কি ঘটে। কারণ এই যে কন্টিনিউ ভাবে আমরা দেখে আসছি যে বয়ানবাজি চলছে, কারণ তার ইমার্জেন্সি বলে একটা সিনেমা আসছে। সেই সিনেমার থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সিনেমার মধ্যে যেহেতু ব্লকবাস্টার কয়েকটা সিনেমায় বাদ গিয়েছে তার, মানিকার নিকা হয়ে থাকুক সেটা, এবং পরবর্তীকালে যতগুলো সিনেমা এসেছে, ওকে, বেসিক্যালি কঙ্গনা রানাউতের আপনার সাইডে ফটো দেখতে পাচ্ছেন। সেই কঙ্গনা রানাউতের যে দেখতে পাবেন যে তার বেশিরভাগ সিনেমাই ফ্লপ। আপনি লাস্ট কোন ভালো সিনেমা দেখেছেন তার আমি জানি না। এখনো পর্যন্ত ৩ ডজনের কাছাকাছি সিনেমা করেছে। ওকে, ৩৬ টার কাছাকাছি সিনেমা করেছে। তার মধ্যে থেকে বেশিরভাগ সিনেমাই ৪-৫ টা সিনেমা বাদ দিয়ে বেশিরভাগ সিনেমাই কিন্তু ফ্লপ দাঁড়িয়েছে। তো সুতরাং এইসব বয়ানবাজির পিছনে কারণ কি, কি না কারণ, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। কারণ এরকম মানে যতদিন ফিল্ম না রিলিজ হয় ততদিন কিন্তু এই বয়ানবাজি চলতে থাকবে। আর স্মৃতি ইরানিকেও দেখা যাচ্ছে যে তিনি কোথা থেকে আসবেন এবং পরবর্তীতে তার অ্যাকশন প্ল্যান কিভাবে হবে। কারণ যেহেতু আমরা দেখছি কঙ্গনা রানাউত এখন স্মৃতি ইরানির জায়গা নিয়ে নিয়েছে, এবং কঙ্গনা রানাউত যেভাবে বয়ানবাজি করে বেড়াচ্ছে, স্মৃতি ইরানির মানে অভাবটা কিন্তু ধীরে, ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর কঙ্গনা রানাউতও চাবে যে তাকেও হিমাচল প্রদেশের মান্ডি থেকে পরবর্তীকালে বিধানসভা যখন ইলেকশন হবে তাকেও একটা বড় সিট দেওয়া হোক, তাকে একটা জায়গা মানে নির্দিষ্ট জায়গা দেওয়া হোক। কারণ হচ্ছে তার ফিল্মি ক্যারিয়ার কিন্তু একদম শেষের দিকে। কঙ্গনা রানাউতের ফিল্মি ক্যারিয়ার একদম শেষের দিকে। কারণ তার ছবি একটার পর একটা ফ্লপ হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। সেটা আমরা দেখে থাকবো। আজকে এতটুকুই দেখবো। অন্যদিন আমরা আরো আলোচনা করবো। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কি না দেখা যাচ্ছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকবেন। এবং আমরা সেইসব নতুন, নতুন ভিডিও নিয়ে নতুন, নতুন যে কেন্দ্র সরকারে কি চলছে এবং গোটা দেশের মধ্যে কি চলছে, গোটা দেশের পলিটিক্স কেমন চলছে সেদিকে আমরা কথা বলবো। আপনারা আশা করি ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।